এটা ভেরি সেনসিটিভ বাপ ছেলের বিষয় তো। আপনার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে কথা হলে আসলে এখানে আউট অফ সিন দ্যাট ইজ এ লট অফ থিংস হ্যাপেন, আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই জটিল মনে হলেও এটা বের করে আনাটা খুব কঠিন হবে না। তারা নিজেরা এই সমস্ত বিষয় আপনি দেখবেন তাদের কোনো স্টেটমেন্ট নাই, তাদের কোনো কথা নাই। কারণ হলো তারা অতীতে এতটাই মানে কার্যকলাপ করছে, তাদেরও মুখ নাই যে কি বলতে কি বলবে। রাস্তার মধ্যে একটু থুতু পেলে আপনি বুঝতে পারবেন, আপনি আমি যদি রাস্তার মধ্যে কোথাও একটু কিছু পালে আমি নিজে আবার হাতে করে নিয়ে বলে পড়ে গেলে, কারণ এটা হলো কালচারাল বিষয়। আপনি চিন্তা করেন এটা পড়লো অন্যরা দেখলে আমাকে হয়তো মাইন্ড করবে বা খারাপ মনে কিছু বলবে না। তো সেই জায়গাটা আসতে হলে আমাদের আর একটু সময় দিতে হবে, কারণ কোন সভ্যতা একদিনে গড়ে ওঠে না। আজকের এই বিষয়টা সারা দেশব্যাপী আলোচনা হচ্ছে। মতিউর রহমান, ডক্টর মতিউর রহমান সম্ভবত উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, আমি গতকাল সামান্যটুকু দেখেছি এবং পত্রপত্রিকা যতটুকু বুঝতে পেরেছি, এবং গতকালকে একটা টকশোর মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছিল। যাই হোক, দুর্নীতির বিষয়টা মতিউর রহমান একটা সিম্বলিক, কারণ উনি একজন সরকারি কর্মকর্তা এবং সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ওনার অবদান, ওনার কথা অনুযায়ী যে উনি কখনো কোনো বছরেই ফেল করেন নাই এবং সবসময় উনি যতটুকু রাজস্ব আদায় করার কথা তার থেকে অনেক সময় অতিরিক্ত করেছেন। এবং সম্ভবত উনি বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি অবস্থায় ছিলেন এবং উনি একজন সফল আপনার সরকারি কর্মকর্তা। সেই ক্ষেত্রে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন, যদি উনার বিষয়ে সামান্যটুকু কেউ ওনার অপকর্ম অথবা আপনার ফ্রড করার বিষয় পাওয়া যায়, তাহলে উনি যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নেবেন। ভেরি ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড উনি বলছেন। আর ওনার ছেলের বিষয়ে উনি বলছেন যে উনি ওই ছেলে, যে ছেলে মানে ৬৭ লক্ষ টাকার গরু এবং ছাগল আমার ছেলে নয়, এটুকু আমি বুঝতে পেরেছি। এখন আপনি দুর্নীতি তদন্ত করতে পারবেন, সেটা সত্য মিথ্যা বাইর হবে, হয়তো সত্য অথবা মিথ্যা অথবা ঢেকে যাবে, সেটা ঠিক। কিন্তু এটা যদি তার ছেলে না হয় তাহলে সেটা প্রমাণ করা সহজ, আবার তার ওনার ছেলে হলেও প্রমাণ করা সহজ। যেটা আপনার গতকালকে মানে ফেনীর মাননীয় এমপি হাজারী সাহেব বলছেন যে এটা ওনারই ছেলে, এবং সম্ভবত এই ছেলে ওনার সম্ভবত 2 বিয়ে, আগের ঘরের পরের ঘরের, এবং উনি যে ছেলে অস্বীকার করছেন এটা ওনার অভিমান থেকে, এবং গোসা, নোয়াখালী শব্দ হলো গোসা থেকে, মানে অভিমান থেকে উনি অস্বীকার করছেন। তো ওনাকে উনি ফোন করছেন, এটা ভেরি সেনসিটিভ বাপ ছেলের বিষয় তো। আপনার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে কথা হলে আসলে এখানে আউট অফ সিন দ্যাট ইজ এ লট অফ থিংস হ্যাপেন, আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই জটিল মনে হলেও এটা বের করে আনাটা খুব কঠিন হবে না, কারণ উনি একজন সরকারি কর্মকর্তা, ঠিক আছে। উনি এখনো দেশের ভেতরেই আছেন, ওনার ছেলেও আছে। বাংলাদেশের যে আইন বা বাংলাদেশের যে সমস্ত সংস্থা এগুলি তদন্ত করার জন্য তারা নিজেরও আছেন। এবং জানেন আপনারা সকলেই যে জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে বা এই সমস্ত অপকর্মের উনি জিরো টলারেন্স করতেছে, যার কারণে বেনজির সাহেবের মতো লোকদেরকেও ওনারা তদন্ত আনতে বা বিচার ব্যবস্থা দাঁড় করানোর জন্য কোনো দ্বিধা চিন্তা করতেছে না। এবং আজিজ সাহেবকে স্যাংশন দিছে, এই ব্যাপারে সরকারের কোনো রকমেরই হস্তক্ষেপ নাই, বিকজ they try to find out or figure it out why they are doing something like that to make the government embarrassing situation. সেই ক্ষেত্রে এই ভদ্রলোক উনি যে কথাগুলি বলছেন সরল ভাষায়, আমি জানি না উনি মানে মানুষ মিথ্যা কথা বলতে হলেও তো কিছুটা বিব্রত হয়, কিন্তু উনি কালকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন আমি ওনার মধ্যে কিঞ্চিত পরিমাণও ভয়ের এবং চিন্তার কোনো কিছু দেখি নাই। সেক্ষেত্রে অনলি গড নোজ হোয়াট হিজ পজিশন। আবার এই ছেলে তার ছেলে না সেটা উনি বলতেছেন, আবার ওনার ছেলে এটা ওনার আরেকজন এমপি বলতেছে। আমরা এই বিষয়গুলি নিয়ে অপেক্ষা করা ছাড়া, আমরা তিনজনে এখানে আছি, ওনারা কি বলেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের এই দুর্নীতিগুলি আপনি যদি ইতিহাস থেকে আলোচনা করেন এবং জবাবদিহিতার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতির জন্য পুরোপুরি দায়ী এটা বলা যায় না, কারণ ইতিহাস থেকে আপনাকে জানতে হবে যে things is not they happen one day, it's happened from the beginning. আপনি যদি 75 এর পর থেকে আসেন, বাংলাদেশের দুইবার সামরিক জাতাকলে পড়ে দেশ এমনিতেই পেছনে গেছে। তার মধ্যে গত
3বার বিএনপি নির্বাচনে না আসা বা আসা না যাওয়ার দোলাচলে পার্লামেন্টে কথা বলার মতো, অ্যাকনলেজমেন্ট করার মতো, এগুলি তো আপনার একটা ব্যালেন্সিং, পলিটিক্সটা ইজ এ ব্যালেন্স। আপনি দেখেন যদি ইংল্যান্ড পার্লামেন্টে দেখেন, আমরা কানাডায় বসে জগলুল ভাই দেখেন যে সমস্ত কিছুর জন্য সরকারি যে লোকগুলি থাকে, মানে এমপি গুলি থাকে, তাদের দায় দায়িত্ব থাকে এলাকা ভিত্তিক। তারপরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি থাকে তাদেরকে নিয়ে এভাবে সরাসরি কথা না বলে পার্লামেন্টে সেই বক্তব্যগুলি তুলে আনা হয় যে আপনার ওই জায়গায় এই ঘটনা ঘটছে, ওই সে এলাকার এমপি বা সেই মন্ত্রণালয়ের এমপি সেটা কিন্তু উত্তর দিতে হয়। তাদের যদি কোথাও অপারগতা থাকে তখন প্রাইম মিনিস্টার হস্তক্ষেপ করে এবং ওনাকে দাঁড়িয়ে হয়তো তাকে ডিফেন্ড করতে হয়, আর নাহলে তাকে আক্রমণ করতে হয়। এই যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমাদের দেশে গত অলমোস্ট 2 দশক অনুপস্থিত, যার কারণে মানে ছোট ছোট গাছ এখন বট বৃক্ষ হইতেছে এবং সেইগুলিকে প্রতিহত করার জন্য আমাদের যে রাজনৈতিক সচেতনতা, যে রাজনৈতিক মনোবৃত্তি, সেটা অত্যন্ত দুর্বল। যারা আজকে বাংলাদেশে বিরোধী দল করতেছেন বা অন্যান্য দল করতেছেন, তারা নিজেরা এই সমস্ত বিষয় আপনি দেখবেন তাদের কোনো স্টেটমেন্ট নাই, তাদের কোনো কথা নাই। কারণ হলো তারা অতীতে এতটাই মানে কার্যকলাপ করছে, তাদেরও মুখ নাই যে কি বলতে কি বলবে, কারণ তারা তো অপেক্ষা করতেছে এরকম সুযোগ পেলে তারাও নিজেরাও এগুলিতে ইনভলভ হবে বা আগে ইনভলভমেন্ট ছিল। আসলে গার্ডিয়ানশিপ বলতে একমাত্র আওয়ামী লীগকে বা বর্তমান সরকারকে আপনি বলতে পারেন না, বাংলাদেশের সচেতন নাগরিকরাই গার্ডিয়ান, বাংলাদেশের সচেতন রাজনীতিবিদরাই গার্ডিয়ান। বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন যে দলের হোক, তাদের একটা দায় দায়িত্ব বোধ থাকে। সেই জায়গাগুলি যখন দুর্বল হচ্ছে তখন এই সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমরা থেকে শুরু করে দেশের খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করতেছেন তাদের পয়সাগুলি এরা বিভিন্নভাবে বিভিন্ন পথে তারা কিন্তু নিজেদের মানে আপনার ঘরে উঠাচ্ছে। সমস্যা, এই যে সমস্যাগুলি, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে বর্তমান সরকারকে বা বর্তমান আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে যতটুকু দায়ী করব, তার থেকে আমি দায়ী করব যারা বাংলাদেশের সচেতন নাগরিক, বাংলাদেশের সচেতন রাজনীতিবিদ, বাংলাদেশে যারা গণতন্ত্রকে পাহারা দিচ্ছে, গণতন্ত্রের দাবিদার এবং মনে করে বাংলাদেশে গণতন্ত্র নাই, তারাও এটার সাথে জড়িত কোনো না কোনো ভাবে। না হলে তারা কেন চুপচাপ? আপনি এটা বলেন, আজকে জগলুল হায়দার ভাই বা আমাদের মতিউর ভাই, আমরা ওনার দুইজন শিক্ষক, আমি বিদেশে থাকি, উনিও থাকেন, আমরা কেন কথা বলতেছি? দেখেন টকশোতে কিন্তু এটা নিয়ে ব্যাপক কথা হচ্ছে, অথচ যারা কথা বলার কথা, যারা বাংলাদেশের মাঠ পর্যায়ে রাজনীতি করে বা মাঠ পর্যায়ের লোক নিয়ে ঘোরাঘুরি করে অথবা এমপি হইতে চায়, এমএলএ হইতে চায়, অনেক কিছু হইতে চায়, তাদের দায়িত্ব হলো জনসংঘের সাথে এইগুলি নিয়ে কথা বলা এবং এইগুলি নিয়ে আপনার মাঠে নামা। সেই জায়গাটা কিন্তু আপনি কিছু এখানে অনেক মতিউর রহমান আছে, তাদেরকে আপনি ধীরে ধীরে দেখবেন। আপনি বলছেন যে বিরোধী দল মাঠে নামবে, বিরোধী দল মতিউর রহমানকে নিয়ে মাঠে নামবে। বিরোধী দল কেন মতিউর রহমানকে নিয়ে মাঠে নামবে? বিরোধী দল মাঠে নামবে, সরকার কেন কথা বলছে না? আপনি যদি পলিটিক্স করেন, আপনি কিসের পলিটিক্স বা রাজনীতি হলো জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, জনগণের করছে না কারণ দেশের স্বার্থ রক্ষার জন্য। আপনি যদি সেই রাজনীতি না করেন, আপনি কিসের কি জন্য রাজনীতি করেন? রাজনীতিটা তো একটা মানে পেইড প্রফেশন না, এটা হলো গিয়ে আপনি মানুষের ভালোবাসা, মানুষের, আপনি যদি দেখেন অতীত থেকে আপনি দেখেন রাজনীতিতে অনেকেই বাংলাদেশে অনেক স্যাক্রিফাইস করছে, বাংলাদেশে কিন্তু এটা কোনো বেতনভুক্ত কাজ না, কিন্তু তারপরও মানুষের ভালোবাসার থেকে, মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য, বাংলাদেশের সাম্যকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মানুষ অলওয়েজ স্যাক্রিফাইস করে। এবং এই যে অ্যাটিটিউড, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে তার কারণে আপনি দেখতেছেন যে আপনি যেটা বলতেছেন, তারা নিজেরা এখন পেইড ওয়ার্কার হয়ে যেতে চাইতেছে কোনো না কোনো ভাবে। তাহলে তো সেইভাবে না, রাজনীতি মানে হলো ভলান্টিয়ারলি ইউ লাইক টু হেল্প দ্য কান্ট্রি, ইউ লাইক টু হেল্প দ্য পিপল, ইউ লাইক টু হেল্প দ্য কমিউনিটি। সেই ক্ষেত্রে এরা সবাই চিন্তা করে যে কিভাবে সুবিধা নিব সেটাই চিন্তা করে, যার কারণে রাজনীতিটা একপেশে হয়ে যাচ্ছে, বা রাজনীতিটা বাংলাদেশের পলিটিক্স ইজ কাইন্ড অফ আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মতো হয়ে গেছে, যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে চলতেছে, এর মধ্যে কেউ চুরি করতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই যে একটা, অসংখ্য ধন্যবাদ ফখরুল ভাই, শুনবো আপনাকে আবারো। এটার জন্য আমি সবাইকে মানে কম বেশ আমি দোষ দেব না, তাদের মানে কিছুটা ল্যাক আছে, সেই ল্যাকটাকে রিকভারির জন্য আমার মনে হয় নতুন একটা অধ্যায় হয়তো বা সৃষ্টি হবে, বা আমাদের যে বর্তমান সরকার, ওনারা কিন্তু বিভিন্নভাবে আপনার চেষ্টা করতেছে দেশকে একটা এগিয়ে নেওয়ার জন্য, দেশকে মানে বিশ্বের কাতারে অন্তত
সুইডেন বা আপনার সুইজারল্যান্ড সুইডেনের মতো বানাতে চাচ্ছেন, যেন আপনার মালয়েশিয়া করা যায় আগামী 2041 সালে। সেই চেষ্টাটা জননেত্রী শেখ হাসিনা অব্যাহত রাখতেছেন। আপনি সুইডেন থেকে মালয়েশিয়া চলে আসলেন কেন ভাইয়া? জি, সুইডেন বলতে লাগছে না সুইডেন মতো হবে, শেষে আবার মালয়েশিয়া কেন চলে আসলেন? সুইডেন ইউরোপ তো ভিন্ন, ওখানে ধরেন হাজার মানে তাদের সভ্যতা, তাদের যে ভব্যতা, সেগুলি ধরেন একটা সময়ের ব্যাপার, কালচারাল বিষয়। তাদের যে ডেভেলপমেন্ট, এই জন্য মালয়েশিয়াতে অর্থনীতি না, তাদের ইতিহাস, সেটা আপনি রাস্তার মধ্যে একটু থুতু পেলে আপনি বুঝতে পারবেন। আমি যদি রাস্তার মধ্যে কোথাও একটু কিছু পালে আমি নিজে আবার হাতে করে নিয়ে ভুলে পড়ে গেলে, কারণ এটা হলো কালচারাল বিষয়। আপনি চিন্তা করেন এটা পড়লো অন্যরা দেখলে আমাকে হয়তো মাইন্ড করবে বা খারাপ মনে কিছু বলবে না। তো সেই জায়গাটা আসতে হলে আমাদের আর একটু সময় দিতে হবে, কারণ কোন সভ্যতা একদিনে গড়ে ওঠে না। মালয়েশিয়া পর্যন্ত যেতে পারবে। সুইজারল্যান্ড বা সুইডেন সেই সভ্যতা গড়ে উঠাতে হলে আমি 2041 সালের মধ্যে আশা করতে পারি না। সেটার জন্য 2091-তে হয়তো আমরা সেরকম দেখতে পারবো, কারণ এটা তো একদিনের বিষয় না। এটাকে আপনাকে দুইজন শিক্ষক আছেন, ওনারা হয়তো বুঝবেন যে এই জিনিসগুলো ধরেন মানুষের মোরাল চেঞ্জ যতক্ষণ না হবে, এটার সাথে অর্থনীতি আবার কানেক্টেড না। বাংলাদেশ এখন সেটা বলতেছে সেটা তো একটা কালচারাল বিষয়, সেটার জন্য আপনাকে আরো একটু বেশি সময় লাগবে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের মনে হচ্ছে আর কি যে আগামী 2041 সালে জননেত্রী শেখ হাসিনা ওনার যে ভিশন এবং মিশন, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য এই দুর্নীতিকে ওনার নিজেরই বা ওনার নিজের অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী হিসাবে উনি জিরো টলারেন্স করতেছেন, এবং সেই ক্ষেত্রে এদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং মতিউর রহমান যে কথা বলছেন, যদি পাওয়া যায় দুর্নীতি, উনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন। আমরা সেটার জন্য অপেক্ষা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।